আজকের মুভিটাতে থাকছে মারকাটারি অ্যাকশনের সাথে অবিশ্বাস্য সব স্ট্যান্ডবাজি। একটা সিক্রেট সংগঠন নিজেদের মতো সিক্রেট কোডের মাধ্যমে চারদিকে তাদের টার্গেট দুনিয়া থেকে সরাতে থাকে। তবে হঠাৎ করে এদের একজন গ্যাং থেকে বেরিয়ে গ্যাংয়ের সবাইকে টার্গেট করে। গ্যাংয়ের সবাই নিজেদের বাঁচাতে ওয়েসলি নামের একজনকে ট্রেনিং দিতে শুরু করে। ঘটতে থাকে সব মাথা উল্টানো প্লট টুইস্ট। বলছি 2008 সালের মুভি ওয়ান্টেডের কথা। গল্প শুরুর আগে তোমাদের কাছে একটা আবদার থাকলো, বেশি বেশি করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। মুভির শুরুতে মিস্টার এক্স নামের একজন অ্যাসাসিনকে গাড়ি থেকে বেরিয়ে একটা রুমে ঢুকতে দেখা যায়। সেখানে থাকা একটা মেয়েকে একটা গুলি হাতে দিয়ে বলে, এটার সম্পর্কে ডিটেল সব ইনফরমেশন আমাকে দাও। মেয়েটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে, না, এটার সম্পর্কে বিস্তারিত কিছু জানা সম্ভব না। ঠিক তখনই মেয়েটার কপালে স্নাইপারের তাক করা লাল চিহ্ন দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেওয়া হয়। এবারে মিস্টার এক্স দৌড়ে সেখান থেকে সরে পড়তে থাকে। প্রথমে দেখলে মনে হবে সে পালিয়ে যাচ্ছে, আসলে সে পিছিয়ে যাচ্ছে মোক্ষম একটা অ্যাটাক করার জন্য। মিস্টার এক্স তার স্পেশাল পাওয়ার দেখাতে শুরু করে। সে দৌড়ে একটা বিল্ডিং থেকে লাফিয়ে যায় আরেকটা বিল্ডিং এর দিকে। এই বিল্ডিং থেকেই তাদের উপর গুলি করা হয়েছিল। আর যাবার পথে একটা একটা করে সে সবাইকে উপরে পাঠিয়ে দেয়। লুকিয়ে থাকা শেষ একজনকে খতম করে সে 16 কলা পূর্ণ করে ফেলে। তখন একটা ফোন আসলে মিস্টার এক্স রিসিভ করে বলে, তুমি সিংহ মারতে সব ছাগল পাঠিও না, সাহস থাকলে নিজে আমার সাথে মোকাবিলা করো। তখনই সে দেখতে পায় সে একটা ক্রস চিহ্নের উপর দাঁড়ানো। আর কিছু চিন্তা করার আগে একটা গুলি তার কপাল ভেদ করে এফোর হয়ে যায়। সিন রিভার্স করে ব্যাকে গেলে আমরা সেখানে ক্রস নামের এই লোকটাকে দেখতে পাই। পরের সিনে আমাদের দেখা হয় মুভির মেইন ক্যারেক্টার ওয়েসলির সাথে। সে একটা কোম্পানিতে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করছে। আজকে তার বস জেনিসের জন্মদিন। এই হাতিমার্কা হোতকা মহিলাই ওয়েসলির বস। জেনিস খুবই বিরক্তিকর এক মহিলা। সারাদিন ধরে সে সবার জীবন নরক বানাতে ব্যস্ত থাকে। কেউই মন থেকে তাকে খুব একটা পছন্দ করে না। সবাই পেছন থেকে তাকে হাতি, জলহস্তী সহ সব স্থূলাকায় জন্তুর সাথে তুলনা করে। তবে বস হিসেবে সামনাসামনি তাকে তো আর কিছু বলা যায় না। ওয়েসলি খুবই ভীতু টাইপের একজন মানুষ। তার গার্লফ্রেন্ডের সাথে তার বন্ধু বেরি দিনের পর দিন অবৈধ রিলেশনে থাকলেও সে কাউকেই কিছু বলতে পারছে না। ওয়েসলি মাঝে মধ্যেই নিজের নাম গুগলে সার্চ দিয়ে দেখে। হায় রে জীবন, এমন একটা নাম যে গুগলে আসার মতো জীবনে ভালো খারাপ কিছুই করতে পারছে না। ওদিকে প্রতিদিনই ওয়েসলির গার্লফ্রেন্ড ক্যাথি তার উপর চিল্লাপাল্লা করতেই থাকে। ওয়েসলির বাসাটা একটা ট্রেন লাইনের পাশে হওয়ার কারণে ট্রেন গেলেই তার রুম কেঁপে ওঠে। আর এটা নিয়েই ক্যাথি ওয়েসলির উপর চেঁচাতে থাকে। অবশ্য ওয়েসলি ক্যাথির কথা খুব একটা গায়ে মাখে না, কারণ ক্যাথি তার গার্লফ্রেন্ড হলেও মালিকানা তার বন্ধু বেরির কাছে। সবকিছু জানলেও ওয়েসলি ব্যারি বা ক্যাথি কাউকেই কিছু বলে না। আগেই বলেছি ওয়েসলি একটু ভীতু আর চুপচাপ স্বভাবের, তাই নিজের বড় সমস্যাগুলোর সাথেও সে মানিয়ে চলার চেষ্টা করে। উল্টো সে বন্ধু বেরিকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে। প্রতিদিনের মতো ওয়েসলি তার একঘেয়ে কাজে অফিসে গিয়ে পৌঁছায়। অফিসে তার বস জলহস্তি জেনিস তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। মানুষ একটু নরম পেলে যা হয় আর কি। একটা কাজ দিয়ে কানের কাছে এসে সে বক বক করতেই থাকে। প্রেসারে পড়লে ওয়েসলি খুবই অসুস্থ হয়ে যায়। সে তার চারপাশের সবকিছু স্লো মোশনে দেখতে শুরু করে। আর তখনই তাকে এই সমস্যাগুলো ঠিক করার জন্য ওষুধ খেতে হয়। সে বুঝতে পারে এভাবে একটা দুর্বল মানুষের মতো জীবন কাটানোর কোনো অর্থই হয় না। প্রতিদিনের মতো ওয়েসলি সুপার শপে গিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। দূরে ওয়েসলি একজন লোককে দেখে তাকে ফলো করতে। এপাশে ফিরতেই তার ফক্স নামের একটা মেয়ের সাথে দেখা হয়। প্রথম দেখাতেই সে হাবলার মতো ফক্সের দিকে তাকিয়ে থাকে। ফক্স বলে, তোমার বাবা গতকাল মারা গিয়েছে, তোমার এই দুঃখে আমার সমবেদনা থাকলো। ওয়েসলি বলে, আমার বাপকে আমি নিজের চোখে কখনোই দেখিনি। ফক্স বলতে থাকে, তোমার বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হিটম্যান। যে তোমার বাবাকে মেরেছে সে তোমাকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। এ কথা বলার সাথে সাথেই দূরে থাকা লোকটা ওদের দিকে গুলি মারতে শুরু করে। ফক্সও পাল্টা অ্যাকশনে লোকটার দিকে শুট করতে থাকে। এই গোলাগুলির মধ্যে টিকতে না পেরে ওয়েসলি সেখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করে। সেই লোকটা ওয়েসলির পিছু নিতে থাকে। এর মধ্যেই একটা চমৎকার অ্যাকশনের মাধ্যমে ফক্স ওয়েসলিকে তার গাড়িতে উঠিয়ে নেয়। হায় হায়, এই ডাইনি যে আমার পিছুই ছাড়ছে না। কামরূপ কামাখ্যা থেকে ট্রেনিং নিয়ে তুমি আমার পেছনে কেন পড়লে? মাগো মা, তুমি ছোটবেলায় যে ডাইনির কথা বলেছিলে আজ বড় হয়ে আমি তার খপ্পরে পড়লাম। ওদিকে লোকটা কিছুতেই ওদের পিছু ছাড়ছে না। সে একের পর এক গুলি করেই যাচ্ছে আর ফক্সও পাল্টা গুলি করছে লোকটার দিকে। কিন্তু লোকটা নিশ্চিত ডাইনি ধরার মন্ত্র জানে, নইলে এত কিছুর পরও ফক্স কিছুতেই লোকটাকে বশ করতে পারছে না। এক পর্যায়ে এত প্যারা নিতে না পেরে ওয়েসলি বেহুশ হয়ে পড়ে। ফক্স তাকে সরিয়ে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়।
পরের দিন ঘুম থেকে উঠে ওয়েসলি নিজেকে একটা ঘরের মধ্যে আবিষ্কার করে। তাহলে কি গতকালের সবকিছুই স্বপ্ন ছিল? কিন্তু না, ওয়েসলি তার চারপাশে কিছু অপরিচিত মানুষ দেখতে পেল। তাহলে কি আমি কামরূপ কামাখ্যায় চলে আসলাম? এই তো গতকালের ডাইনিটাকেও দেখা যাচ্ছে। এর মধ্যে স্লোয়ান নামের একজন লোক ওয়েসলির সামনে আসে। ভাই, আপনি নিশ্চয়ই ব্রহ্মদত্ত। আমি একজন সাধারণ মানুষ। আমি কখনো রাক্ষস বা ডাইনি সমাজের কোনো ক্ষতি করিনি। শুধু শুধু এই ডাইনিকে আমার পেছনে কেন লাগানো হয়েছে? স্লোয়ান ওয়েসলির হাতে একটা গান তুলে বলে, ময়লার ঝুড়িতে যে মাছিগুলো দেখতে পাচ্ছ ওগুলোর পাখায় গুলি করো। ওয়েসলি কাতর গলায় বলে, আমি একজন সামান্য অ্যাকাউন্টেন্ট। দয়া করে এইসব গোলাগুলির ঝামেলায় আমাকে টানবেন না। পেছন থেকে একজন ওয়েসলির মাথায় গান ঠেকিয়ে বলে, তুমি যদি গুলি না করো তাহলে আমিই করে দিচ্ছি। এ সময় ওয়েসলি অসুস্থ হয়ে পড়ে এবং চারপাশে সবকিছু স্লো মোশনে দেখতে শুরু করে। সে ঝোঁকের মাথায় পরপর কয়েকটা গুলি করে দেয়। এরপরে একটা জায়গায় বসে তার চিন্তা কমানোর ট্যাবলেট মুখে দিতে যাবে, এমন সময় স্লোয়ান তার সামনে সেই মাছিগুলো তুলে ধরে। মাছিগুলোর পাখায় নিখুঁতভাবে ওয়েসলির গুলিগুলো লেগেছে। স্লোয়ান ওয়েসলির ঔষধগুলো ফেলে দিয়ে বলে, তুমি আসলে যেটাকে অসুস্থতা ভাবছো সেটা কোনো অসুস্থতা না। এটা হচ্ছে তোমার একটা সুপার পাওয়ার। সাধারণ মানুষের চেয়ে তোমার হার্টবিট অনেক বেশি। এই কারণেই তুমি সবকিছু স্লো মোশনে দেখতে পাও। এই সুপার পাওয়ার ছিল তোমার বাবার মধ্যে এবং সেখান থেকেই তুমিও পেয়েছো। ওয়েসলি স্লোয়ানের দিকে গান তাক করে বলে, আমাকে এইসব ঝামেলায় ফেলবে না, তাহলে আমি কিন্তু ফুটো করে দেব। স্লোয়ান হেসে বলে, আমাকে মারলে এখানে থাকা বাকিরা কি তোমাকে চুমু দেবে নাকি? এইসব বাদ দিয়ে আমাদের টিমে জয়েন করে নিজের বাবার মতো একজন ভয়ঙ্কর হিটম্যান হয়ে যাও। তোমার বাবা তার জীবনের সবকিছু তোমাকে দিয়েছে। তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেই বাকিটা বুঝতে পারবে। ওয়েসলি স্লোয়ানের প্রস্তাব রিজেক্ট করে সেখান থেকে বেরিয়ে আসে। পরের দিন নিজের বাসায় ঘুম ভাঙে ওয়েসলির। বরাবরের মতো সে তার গার্লফ্রেন্ডকে তার পাশে দেখতে পায়। তবে ওয়াশরুমে গিয়ে সে নিজের প্যান্টের পকেটে গতকালের সেই গানটা দেখতে পায় যেটা স্লোয়ান তার হাতে দিয়েছিল। গানটা সেখানে লুকিয়ে রেখে ওয়েসলি হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে সোজা চলে যায় একটা এটিএম বুথের কাছে। সেখানে ওয়েসলি তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে তার অ্যাকাউন্টে $3.5 মিলিয়ন। ওয়েসলি বুঝতে পারে সে গতকাল যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে তার সবটাই সত্যি। পরের দিন অফিসে এসে ওয়েসলি নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করে। পৃথিবীর সেরা গুন্ডার ছেলে বলে কথা, নিজের মধ্যে একটা ভাব তো অটোমেটিক্যালি চলে আসে। একটু পরে তার বস জলহস্তি প্রতিদিনের মতো তার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান শুরু করে। এবারে ওয়েসলি আর চুপ করে থাকে না। সে সবার সামনে চিৎকার করে জলহস্তিকে অপমান করতে শুরু করে। ওয়েসলির মতো একজন মেনি বিড়ালকে হঠাৎ করে এরকম বাঘের মতো গর্জন করতে দেখে অফিসের সবাইও তবদা খেয়ে যায়। সবশেষে ওয়েসলি বলে, তোমার এসব চাকরি বাকরি আমার আর দরকার নেই। এটা বলেই ওয়েসলি কম্পিউটারের কিবোর্ড নিয়ে সেখান থেকে হেঁটে যায়। আর যাবার সময় সেই কিবোর্ডটা সোজা বেরির মুখের উপর মেরে একটা চমৎকার অ্যাকশন দেখায়। অফিসের বাইরে এসে ওয়েসলি একটা বোর্ডে দেখতে পায় গতকালের ঘটনার জন্য সে অলরেডি পুলিশের ওয়ান্টেড লিস্টে চলে এসেছে। জীবনে ওয়েসলির আর পেছনে ফিরে যাওয়ার কোনো উপায়ই নেই। তখনই সেখানে ওয়েসলি তার পছন্দের ডাইনি ফক্সকে দেখতে পায়। এবারে ওয়েসলি আর কোনো কিছুকে ভয় ডর করে না। সে চিন্তা করে ডাইনি হলেও মেয়েটা কিউট আছে। বিভিন্নভাবে কথা বলতে বলতে সে ফ্র্যাটার্নিটি নামের সেই সংগঠনের আস্তানায় চলে আসে। সেখানে এসে দেখে এটা আস্ত একটা টেক্সটাইল মিল আর অনেক লোকজন এখানে কাজ করছে। ওয়েসলি স্লোয়ানকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে সবাই কি হিটম্যান নাকি দু একজন ভালো মানুষও আছে? তোমরা কি উপর থেকে ভালো সেজে ভেতরে ভেতরে সব 2 নম্বরই কাজ চালাচ্ছ? স্লোয়ান ওয়েসলিকে কোনো উত্তর না দিয়ে তাকে ফক্সের হাতে তুলে দিয়ে বলে, এই পোলার সমস্যা আছে, একে মেরামত করতে হবে। ওয়েসলিকে একটা রুমের মধ্যে এনে রিপেয়ারম্যান নামের এক লোক তাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর তাকে প্রশ্ন করা হয়, তুমি এখানে কেন এসেছো? ওয়েসলি যে উত্তরই দেয় না কেন সেটার বিপরীতে সে মুখ বরাবর একটা ঘুষি খায়। এভাবে অনেকক্ষণ মারা খাওয়ার পর ওয়েসলি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে নিজেকে একটা কসাইখানায় দেখতে পায়। এই কসাই লোকটা ওয়েসলিকে ছুরির বিভিন্ন কায়দা শেখাতে থাকে। তবে এই লোককে কোনোভাবেই সহজ লোক বলা যাবে না। সে বিন্দুমাত্র ছাড় না দিয়ে ওয়েসলিকে বাজেভাবে আহত করতে থাকে। এখানেও ব্যাপক কেলানি খাওয়ার পর ওয়েসলি আবারও অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে নিজেকে একটা বাথটাবে মোমের মতো কিছুর মধ্যে আবিষ্কার করে। সে তার পাশে র্যাটম্যানকে দেখতে পায়। এই লোকটা সারাদিন ইঁদুর নিয়েই খেলা করে, তাই একে র্যাটম্যান নামেই ডাকা যাক। তো এই র্যাটম্যান ওয়েসলিকে জানায়
জানায় এই মোমের মতো জিনিসটা তার সব শারীরিক অসুস্থতা ঠিক করে দেবে। কিছুক্ষণ পরে ওয়েসলি আবারও জ্ঞান হারায়। জেগে উঠলে শুরু হয় গান শুটের ট্রেনিং। তবে এটাও কোনো সাধারণ ট্রেনিং না। এখানে তাকে শেখানো হয় কিভাবে সামনে থাকা কোনো বস্তু থাকলেও সেটাকে পাশ কাটিয়ে আড়ালে থাকা লক্ষ্য বস্তুতে গুলি লাগাতে হয়। এই সিনটাই মুভিটাকে অন্য একটা লেভেলে নিয়েছে। স্লোয়ান এসে ওয়েসলিকে হাতে কলমে শিখিয়ে দেয় কিভাবে গান চালাতে হবে। তবে ওয়েসলি অনেক চেষ্টা করেও কোনোভাবেই গান বাঁকিয়ে গুলি করতে পারে না। তাকে বলা হয় যতদিন পর্যন্ত না পারছো ততদিন এটা চালিয়ে যেতেই হবে। এরপরে ওয়েসলিকে ফক্স নিয়ে যায় চলন্ত ট্রেনের উপরে কিভাবে দৌড়ঝাঁপ করা যায় সেটা ট্রেনিং দিতে। তবে কোনো ট্রেনিং এ ওয়েসলি সুবিধা করতে পারে না। ওয়েসলি ভাবতে থাকে, হায়রে ডাইনি, আমাকে সাজানো জীবন থেকে এটা তুই কোথায় নিয়ে আসলি। সারাদিন ওয়েসলিকে এভাবেই ট্রেনিং দেয়া হয়। যতদিন সে সবকিছু না পারছে ততদিন তার এই ট্রেনিং থেকে কোনো রকম মুক্তি নেই। ওদিকে ফ্র্যাটার্নিটি নামের এই গ্যাং থেকে পালিয়ে যাওয়া মেম্বার হচ্ছে ক্রস। সে এক এক করে গ্যাংয়ের সবাইকে মেরে ফেলছে। ক্রসই হচ্ছে সেই লোক যে ওয়েসলির বাবাকে মেরেছিল। এই ক্রসই ওয়েসলিকেও মারার চেষ্টা করে যাচ্ছে। স্লোয়ান ফক্সকে বলে একমাত্র ওয়েসলি পারে ক্রসকে মেরে ফেলতে। যত তাড়াতাড়ি পারো ওকে ট্রেনিং দিয়ে ঠিকঠাক করো। এর মধ্যে এক রাতে র্যাটম্যান ওয়েসলিকে একটা ট্রিক্স দেখায় কিভাবে ইঁদুরের গায়ে বোমা লাগিয়ে সেটাকে যে কোনো টার্গেটে হিট করা যায়। এসব অভিজ্ঞতার মধ্যে ওয়েসলি ধীরে ধীরে অধৈর্য হয়ে ওঠে। এভাবে প্রতিদিন মার খাওয়ার কোনো অর্থই হয় না। এদিকে ওয়েসলি কোনোভাবেই যখন ট্রেনিং কমপ্লিট করতে পারছে ছিল না, তখন স্বয়ং ফক্স এসে ওয়েসলিকে বেধড়কভাবে মারে। এই সময় স্লোয়ান ওয়েসলিকে তার বাবার রুমে নিয়ে যায়। তোমার বাবার মতো একজন অ্যাসাসিন এই দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যাবে না। আমরা চাচ্ছি একজন সন্তান হিসেবে তুমি ক্রসকে মেরে তোমার বাবার বদলা নাও। তোমার ভেতরে তোমার বাবার রক্ত আছে। তুমি চেষ্টা করলে তোমার বাবার মতো হতে পারবে। এই আলগা মোটিভেশন পেয়ে ওয়েসলি নতুন উদ্যমে সারাদিন ট্রেনিং নিতে শুরু করে। যেমন করেই হোক তাকে তার বাবার মতো হতেই হবে। ওয়েসলি আরো মনোযোগ দিয়ে সবকিছু করতে থাকে। ক্রস কিভাবে তার টার্গেটে শুট করে সেটা নিয়েও ডিটেইলে পড়াশোনা করতে থাকে। এভাবে প্রতিদিন চেষ্টা করে ওয়েসলি এবারে সবকিছু আয়ত্ত করে ফেলে। তবে গুলি বাকিয়ে টার্গেটে শুট করার বিষয়টা ওয়েসলি কিছুতেই হাতে আনতে পারে না। এবারে ফক্স টার্গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে শুট করতে বলে। এই মেয়ে নির্ঘাত একটা ডাইনি, নইলে কখনোই এই সাহস দেখাতে পারতো না। তবে এবারে ওয়েসলি সফলভাবে ফক্সকে পাশ কাটিয়ে টার্গেটে শুট করে। এই সুন্দরী ডাইনিটাকে বাঁচিয়ে রাখতেই হবে। স্লোয়ান তাকে গ্যাংয়ের একজন সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। স্লোয়ান ওয়েসলিকে একটা তাঁতে কাপড় বোনার রুমে নিয়ে যায়। স্লোয়ান বলে এই তাঁতের থেকেই টার্গেটগুলো ঠিক করা হয়। একটা সিক্রেট কোডের মাধ্যমে তাদের কাছে টার্গেটগুলোর নাম ঠিকানা আসে, আর তাদের কাজ হচ্ছে সেই টার্গেটগুলো পৃথিবী থেকে সরিয়ে দেয়া। কে বা কারা এই টার্গেটগুলো পাঠাচ্ছে সেটা কেউই জানে না। তবে এর ফলে পৃথিবীতে ভালো খারাপের একটা ব্যালেন্স হয়ে যায় বলে তাদের বিশ্বাস। হাজার বছর ধরে ফ্র্যাটার্নিটি নামের এই গ্যাং এই কাজটাই করে আসছে। এরপরে ওয়েসলির হাতে সে একটা কাগজ ধরিয়ে বলে, এটা হচ্ছে তোমার নেক্সট টার্গেট। ওয়েসলিকে তার সুন্দরী ডাইনি ট্রেনের উপর নিয়ে আসে টার্গেটকে শুট করার জন্য। তবে গান তাক করেও শেষ মুহূর্তে ওয়েসলি সেটা সরিয়ে নেয়। একজন মানুষের অপরাধ সম্পর্কে না জেনে সে কিছুতেই গুলি করতে পারবে না। সেদিন রাতের অন্ধকারে মোমবাতিতে হাত শুকাতে শুকাতে একেবারে শাকচুন্নির মতো ভাব ধরে ফক্স বলে, তুমি তো আমাকে কথায় কথায় ডাইনি বলো, কিন্তু কিভাবে আমি একজন সাধারণ মেয়ে থেকে ডাইনি হলাম আজকে সেই গল্পটাই তোমাকে বলি। আমার বাবা একজন বিচারক ছিলেন। একবার একটা ভয়ঙ্কর কেসে আসামিরা তাকে সরিয়ে দিতে চেয়েছিল, কারণ অনেক চেষ্টা করেও বাবাকে টাকা দিয়ে কেনা যায়নি। বাবা বাসায় ফিরলে ওরা আমার বাবাকে পুড়িয়ে মেরেছে, আর পুরো ব্যাপারটা ঘটেছে আমার চোখের সামনে। আমি যখন এই গ্যাংয়ে জয়েন করলাম তখন জানতে পারলাম আমার বাবাকে মারার কিছুদিন আগে যে লোকটা আমার বাবাকে মেরেছে তার নাম একজন গ্যাং মেম্বারের হাতে দেওয়া হয়েছিল, কিন্তু সে তোমারই মতো কোনো অপরাধ না জেনে লোকটাকে মারতে রাজি হয়নি। ফলাফল আমার মতো একটা মেয়েকে ডাইনিতে পরিণত হতে হলো। এসব শুনে ওয়েসলিরা টার্গেটে শুট করতে কোনো রকম দ্বিধা হয় না। সে একের পর এক মিশন কমপ্লিট করে কোনো রকম ঝামেলা ছাড়াই। সে ফ্র্যাটার্নিটির অন্য সব মেম্বারের মতো অসাধারণ একজন অ্যাসাসিন হতে পেরেছে। সে ফ্র্যাটার্নিটি গ্যাংয়ের অন্য সব মেম্বারদের মতো অবিশ্বাস্য সব অ্যাকশনগুলো শিখে গিয়েছে। ওয়েসলি একদিন তার আগের বাসায় যায় সেখানে তার লুকিয়ে রাখা গানটা আনতে। দরজায় নক করলে বেরি দরজা খুলল। এখন সে পার্মানেন্টলি ক্যাথির সাথেই থাকছে। ওয়েসলি সোজা একটা কিক দিয়ে বেরির নাক ফাটিয়ে ভেতরে ঢুকে গেল। কোনো কথা না বলে নিজের গানটা নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। হঠাৎ করে ওয়েসলি দূর থেকে ক্রসকে দেখতে পেল। এরপরই সে ক্রসের দিকে গুলি করলে ক্রস ওর সাথে সাথে গুলি করে দেয়। ফলে দুটো গুলি একসাথে লেগে মাঝখানেই পড়ে যায়। ওয়েসলি ক্রসকে ধরার জন্য তার পিছু নিতে শুরু করে। ক্রস দৌড়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ চলে আসে। ওয়েসলি দেখে ক্রস নিমিষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এখানটায় চারদিকে কোনো লোকজন নেই।
ওয়েসলি ক্রসকে খুঁজে পায় না, তবে হঠাৎ করে পেছনে একটা আওয়াজ শুনে গুলি করে দেয়। গুলিটা গিয়ে লাগে র্যাটম্যানের গায়ে। ওয়েসলিকে হেল্প করার জন্য গ্যাংয়ের কয়েকজন এর মধ্যেই সেখানে এসে পড়েছে। ওয়েসলি সেটা বুঝতে না পেরে নিজের দলের লোককে গুলি করেছে। হঠাৎই ক্রসের একটা গুলি এসে ওয়েসলির কাঁধে লাগে। সে তার চোখের সামনে র্যাটম্যানকে মারা যেতে দেখে। ওয়েসলি নিজের গায়ে লাগা গুলিটা পর্যবেক্ষণ করে। এরপরে সে স্লোয়ানকে জানায় এই গুলিটা পেকওয়ার্সকি নামের একজন লোক বানিয়েছে। ওয়েসলি অনেক খোঁজাখুঁজি করে লোকটার ঠিকানাও বের করে ফেলেছে। এবারে ওয়েসলি স্লোয়ানকে বলে তাকে ক্রসকে মারার অনুমতি দিতে। প্রথমে স্লোয়ান ওয়েসলিকে অনুমতি না দিতে চাইলেও পরবর্তীতে ওয়েসলির জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। ওয়েসলি ক্রসকে মারার অনুমতি নিয়েই বাইরে বেরিয়ে যায়। তখনই মুভির গল্পটা পুরো টার্ন নিতে শুরু করে। স্লোয়ান ফক্সকে তার নেক্সট টার্গেটের একটা কাগজ ধরিয়ে দেয়। এই কাগজে দেখা যায় ওয়েসলির নাম, অর্থাৎ ফক্সের পরের টার্গেট ওয়েসলি। ওদিকে ওয়েসলি পেকওয়ার্সকি ডেরায় চলে আসে। পেকওয়ার্সকি বিপদ বুঝে দৌড়াতে শুরু করলে ওয়েসলি তার পেছনে ছুটতে থাকে। এরপরে একটা জায়গায় এসে উল্টো পেকওয়ার্সকি তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে একটু পরেই দেখা যায় পেছন থেকে ফক্স এসে পেকওয়ার্সকির মাথায় গান তাক করে ফেলেছে। পেকওয়ার্সকিকে বলা হয় বাঁচতে চাইলে ক্রসকে তাদের সামনে হাজির করতে হবে। পরের দিন তারা হাজির হয় একটা স্টেশনে। এখানেই কিছুক্ষণ পরে ক্রসের আসার কথা। একটু পরে ওয়েসলি আর ফক্সের অন্যমনস্ক হওয়ার সুযোগে পেকওয়ার্সকি সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ওরাও দুজনে পেকওয়ার্সকির পেছনে ধাওয়া করতে থাকে। হঠাৎ করে ওয়েসলি ট্রেনের মধ্যে ক্রসকে দেখতে পায়। কোনো দিকে চিন্তা না করে সে ট্রেনে উঠে পড়ে। বগির মধ্যে ওয়েসলি ক্রসকে খুঁজে পেতে সার্চ করতে শুরু করে। হঠাৎ করেই দুজনে মুখোমুখি হতেই ওয়েসলির সাথে ক্রসের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি এবং গোলাগুলি হয়। ওয়েসলি যতবারই গুলি করছে ক্রস ততবারই পাল্টা গুলি করে সেটা মাটিতে ফেলে দিচ্ছে। এমন সময় ফক্স সেখানে গাড়ি নিয়ে চলে আসে। সে যখন ওয়েসলি আর ক্রসের মধ্যে ধস্তাধস্তি দেখতে পায় তখন সে অন্য কোনো উপায় না দেখে গাড়ি সমেত সোজা ট্রেনের মধ্যে উঠিয়ে দেয়। এদিকে ফক্সের গাড়ির ধাক্কায় ট্রেনের বগিটা বাজেভাবে ভেঙে যায় এবং একটু পরে ট্রেনটা যখন দুটো পাহাড়ের খাদের মধ্য দিয়ে যাচ্ছিল তখনই ট্রেনের বগিটা বাইরে পড়ে যেতে শুরু করে। ট্রেনের অর্ধেকটা এভাবে খাদের মধ্যে ঝুলতে শুরু করে। ওয়েসলি খুবই খারাপ অবস্থায় ভাঙা বগি থেকে পড়ে যাচ্ছিল। এমন সময় ক্রস এসে তার হাত ধরে ফেলে। ওয়েসলি এই সুযোগে ক্রসের দিকে গুলি করে দেয়, তবে ক্রস ওয়েসলিকে সেখান থেকে নিরাপদে উঠিয়ে আনে। হঠাৎ করে তাদের ট্রেনের বগিটা ছুটে গিয়ে নিচের দিকে একটা জায়গায় আটকে থাকে। ওয়েসলি উঠে ক্রসের দিকে গান তাক করলে ক্রস বলে, ওয়েসলি আমি তোমার বাবা, তোমাকে এতদিন ধরে যা বলা হয়েছে সবকিছুই মিথ্যা। এ কথা বলেই ক্রস শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখানেই পুরো সিনেমার প্লট আরেকবার বদলে যেতে থাকে। ফক্স ওয়েসলিকে মারার জন্য পেছনে এসে দাঁড়ালে ওয়েসলি সেটা বুঝতে পারে। সে ফক্সকে জিজ্ঞাসা করে ক্রসের কথা সত্যি নাকি। ফক্স জানায় ক্রসই তোমার বাবা। আমরা জানতাম একমাত্র তোমাকেই ক্রস কখনোই মারবে না, তাই তোমাকেই ক্রসকে মারার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। ফক্সের থেকে বাঁচার জন্য ওয়েসলি বগির কাছে গুলি করে নিচে পানির মধ্যে পড়ে যায়। পরের দিন ওয়েসলির ঘুম ভাঙে ক্রসের বাসায়। সেখানে সে পেকওয়ার্সকিকে দেখতে পায়। পেকওয়ার্সকি জানায় তোমার বাবা এখান থেকে সবসময় তোমার উপর লক্ষ্য রেখেছে। সে কখনোই চাইতো না তুমি ফ্র্যাটার্নিটি গ্যাংয়ে জয়েন করো। তোমাকে যখন ফক্স এসে নিয়ে যাচ্ছিল ক্রস তোমাকে সেখান থেকে উদ্ধার করতে চেয়েছে, আর তোমাকে উল্টো বোঝানো হয়েছে ক্রস তোমাকে মারতে চাচ্ছে। এ সবটাই আসলে স্লোয়ানের প্ল্যান। এরপরে পেকওয়ার্সকি একটা কোড ওয়েসলির হাতে দেয়। ওয়েসলি দেখতে পায় এই কোডে স্লোয়ানের নাম লেখা। পেকওয়ার্সকি বলে একদিন কোডে স্লোয়ানের নাম চলে আসে আর তোমার বাবা সেটা জেনে যায়। সিক্রেট কোড অনুযায়ী স্লোয়ানই ছিল পরবর্তী টার্গেট। তবে স্লোয়ান গ্যাংয়ের সবাইকে ভুল বুঝিয়ে ক্রসের পেছনে লাগিয়ে দেয়। এরপরে সে নিজের স্বার্থে কোড বানাতে শুরু করে। এই গ্যাংয়ের আসল কোডগুলো স্লোয়ান নিজের মতো করে বদল করে দেয়। এসব জানতে পেরে ওয়েসলির মাথা খারাপের অবস্থা। সে তার নিজের বাবাকে মেরে ফেলেছে এটা সে কিছুতেই মানতে পারছে না। তবে ওয়েসলি এরপরে প্ল্যান করে বাবার হয়ে সে গ্যাংয়ের সবার ওপর প্রতিশোধ নেবে। ওয়েসলি দোকানে গিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবার কিনে আনে। তারপর সেগুলো দিয়ে ইঁদুর ধরার কল বানিয়ে অনেকগুলো ইঁদুর ধরে। ইঁদুরের গায়ে বোমা সেট করে ওয়েসলি একটা ময়লার গাড়িতে ফ্র্যাটার্নিটির আস্তানায় চলে আসে। স্লোয়ান সবাইকে ওয়েসলির উপর গুলি চালাতে বলে, তবে ওয়েসলি গাড়ি খুলতেই সেখান থেকে হাজার হাজার ইঁদুর বেরিয়ে পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে যায়। একটু পরেই সব বোমাগুলো ব্লাস্ট করে ভবনের বেশিরভাগ অংশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওয়েসলি এই সুযোগে বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে। এখানেই দেখা যায় অবিশ্বাস্য সব স্ট্যান্ডবাজি আর গোলাগুলির সব মারকাটারি অ্যাকশন। ওয়েসলি একের পর এক সবাইকে মারতে মারতে পুরো জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওয়েসলি অনেকের দুনিয়ার জীবনের সমাপ্তি টেনে দেয়। এখানকার অ্যাকশন সিনগুলো ছিল দেখার মতো। অবশেষে ওয়েসলি চলে আসে স্লোয়ানের কাছে।
তবে এ সময় ওয়েসলিকে অনেকজন মিলে চারদিক থেকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন ওয়েসলি সবাইকে স্লোয়ানের নামে আসা সেই কোডটা দেখায়। সে স্লোয়ানের সব গোপন ব্যাপার ফাঁস করে দেয়। স্লোয়ান সবাইকে বলে, শুধু আমার নাম না, একের পর এক কোডে তোমাদের সবার নামই উঠে এসেছিল, আমি সেটা চেঞ্জ করে তোমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছি। স্লোয়ান সবাইকে বলে, তোমরা যদি সিক্রেট কোডের অর্ডার মানতে চাও তাহলে নিজেদের দিকে গান শুট করো, আর যদি চাও আমাদের এই গ্যাং আরো বড় হবে এবং আমরা একসাথে আরো শক্তিশালী হব তাহলে ওয়েসলিকে মেরে ফেলো। সবাই যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, ফক্স তখন এমন একটা কাণ্ড করে বসে যেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। গান ঘুরিয়ে ফক্স এমন একটা ফায়ার করলো যেটাতে গুলি বেরিয়ে এক এক করে সবার মাথা ভেদ করে আবার ফক্সের দিকে ফেরত আসতে শুরু করলো। ফক্স নিজের গানটা ওয়েসলির হাতে তুলে দেয়, আর এমন সময় রুমে থাকা ফক্স সহ সবাই সেখানেই মারা যায়। আসলে ফক্স সারা জীবন যে জন্য এই গ্যাংটার সাথে কাজ করে আসছিল, আজ দেখলো সেটা সবকিছুই মিথ্যা। তাই সে এই মিথ্যার মধ্যে বেঁচে থাকার চেয়ে সিক্রেট কোডের অর্ডার মানাকেই ঠিক মনে করলো। ওয়েসলি বেরিয়ে গিয়ে স্লোয়ানকে খুঁজলেও ততক্ষণে স্লোয়ান লাপাত্তা। ওয়েসলি হতাশ হয়ে ভাবতে থাকে এখন সে কি করবে। তার আগের জীবনে ফিরে যাওয়ারও কোনো রাস্তা নেই, আর এই জীবনে সে পুরোপুরি একা। তবে সে সিদ্ধান্ত নেয় এখন তাকে একাই পথ চলতে হবে, একাই আবারও প্রথম থেকে সবকিছু শুরু করতে হবে। একদিন স্লোয়ান ওয়েসলির অফিসে চলে আসে। সে দেখতে পায় ওয়েসলি নিজের মনে কাজ করে চলেছে। স্লোয়ান ওয়েসলির দিকে গান তাক করে ধরে, তবে ঘুরতেই দেখা যায় লোকটা ওয়েসলি না, এটা অন্য কেউ। স্লোয়ান নিচের দিকে তাকিয়ে দেখতে পায় সে একটা ক্রসের চিহ্নের উপর দাঁড়ানো। ঠিক তখনই একটা গুলি এসে স্লোয়ানের মাথা এফোর হয়ে যায়। ওয়েসলি ঠিক ওর বাবার মতোই একজন সিক্রেট অ্যাসাসিন হতে পেরেছে। ও নিজের মতোই সবকিছু ছাপিয়ে আবার ওই সিক্রেট গ্যাংটা চালাতে শুরু করেছে। ঠিক এখানটাই শেষ হয় এই অসাধারণ মুভিটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো আজকের গল্পটা। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।